পক্ষে না বিপক্ষে, চারিদিকে এই নিয়েই একটা বিরাট হলচল, বিরাট নাটক। তো এই পক্ষ আর বিপক্ষ ব্যাপারটাকে ভালো করে বুঝতে হয়, কারণ এখন এখানে পশ্চিমবাংলায় বসে আমরা এই কদিন আগেই তো গেল 4 তারিখ, মে মাসের 4 তারিখে একটা ঐতিহাসিক দিন আমরা জানি হয়ে গেছে। তারপরে তার কদিনের মধ্যেই সব কিছু হয়ে 9 তারিখে মানে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী গুরুদেবের, সেই দিন নতুনভাবে সরকার শপথ গ্রহণ করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পক্ষ দল মানে সত্তাধারী দল বদল হয়ে পশ্চিমবাংলায় এখন এক নতুন সরকার গাড়ি চলতে শুরু করে দিয়েছে। কিন্তু এখনও নাটকটা বেশি চলছে পক্ষ আর বিপক্ষ নিয়ে এখনো পর্যন্ত। কারণ দেখা যাচ্ছে যে অনেকে এখনও চিন্তা করছেন এদিকে থাকবো না ওদিকে থাকবো, চারিদিকে রব যে ও তৃণমূলের লোকেরা সবাই এদিকে চলে আসছে। সেদিন কেউ বলছেন ওই 12টার পরে, যখন 12টা মানে 4 তারিখে যখন রেজাল্টটা বোঝা যাচ্ছে যে বোধহয় এদিকে চলে যাবে, 12টার পর থেকে যারা গায়ে আবির টাবির ছড়িয়ে পেট্টি টেট্টি বেঁধে অটোওয়ালারা ফ্ল্যাগ নামিয়ে এই ফ্ল্যাগ নামিয়ে ওই ফ্ল্যাগ চাপিয়ে বসে পড়েছেন, এই সব যে হয়েছে, তারপরে এখনও পর্যন্ত বলছেন যে নাকি এই দলের লোকেরাই গিয়ে নিজেদেরই পার্টির অফিস ভাঙছেন, অন্য কাপড় জামা মানে বিজেপির মতন কাপড় পরে, এই যে ব্যাপারটা হচ্ছে। কত প্রবক্তারা স্পোক্সপারসন মানে একটা পার্টির তৃণমূলের হয়ে প্রবক্তা ছিলেন, তারা বেরিয়ে এসে এমনভাবে বলছেন, বা পার্টির লোকেরা এখন পার্টির বিপক্ষে কথা বলছেন, এই সব নিয়ে একটা হুলুস্থুলু ব্যাপার যে কে তৃণমূলের পক্ষে আর কে বিপক্ষে। এইটা একটা খুব মানে রংচঙে ব্যাপার, আর এর মধ্যে এত ইন্টারেস্টিং একটা মজা লুকিয়ে আছে। আজকে সেই নিয়েই একটু আমরা সময় ব্যতীত করতে চাই। দারুণ ইন্টারেস্টিং হবে, কারণ সবাই যেটা নিয়ে মেতে রয়েছেন তার সেটাকে পুরো ব্যাপারটাকে দেখার যে একটা অন্য প্রেক্ষাপট রয়েছে, অন্য পয়েন্ট অফ ভিউ রয়েছে, সেটা এর মধ্যে দিয়ে বুঝে পাবেন হয়তো। চলুন সেই যাত্রায় আমরা ঢুকে পড়ি। ধর্ম সংস্থাপনের 3য় অধ্যায় আপনাদের সকলকে আহ্বান করছি। নমস্কার, আমি সৌরভ। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কয়েক হাজার বছর আগে, কয়েক যুগ আগে সেই বাণী ধ্বনিত হতে থাকে যুগে যুগে। কিন্তু এই যুগ কি সত্যি সত্যযুগ, ত্রেতা যুগ, এই যে বিরাট বিরাট যুগের কথা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে নিয়ে, তাই না প্রতি মুহূর্তে প্রতি পরিস্থিতির মধ্যে আমরা যুগ খুঁজে পাই? তো এই যুগের যে একটা পরিবর্তন হলো, সত্যি যুগেরই পরিবর্তন। যারা আমরা এই পশ্চিমবাংলার মধ্যে থাকি, এখানে রয়েছি, তাদের জন্য যেন একটা যুগ পরিবর্তনের মতনই ব্যাপার। কতদিন ধরে কত প্রচেষ্টা করে মানুষ এক পক্ষ চলেছে যে না এই যুগটাই গণ্ডগোল হয়ে গেছে, যুগটা যেন কোথায় সত্য যুগ থেকে সরে গিয়ে ত্রেতা দিক থেকে জুড়ে গিয়ে যেন কোথায় দাপর না কলিযুগ, এইসবের মতনই একটা ব্যাপার। লোকে সেই যুগ পরিবর্তনের আশায় বসে থেকে শেষ পর্যন্ত যুগ পরিবর্তন হয়। কিন্তু তারপরেও দেখছি এইটাই রয়ে গেছে যে পক্ষে না বিপক্ষে। খুব ইন্টারেস্টিং যে কদিন আগে একটা ভিডিও দেখলাম, রাজদীপ সরদেশাই অত্যন্ত শ্রদ্ধেয় এক জার্নালিস্ট, তো বহুদিন ধরে জার্নালিজম করছেন। আমরা যখন কম বয়স, আমার থেকে হয়তো উনি বয়সে কিছুটা বড়, আমরা যখন কম বয়স তখন থেকে উনিও জার্নালিজমে এসছেন। ওনার বাবা প্রখ্যাত ক্রিকেটার, দারুণ বড় ক্রিকেট খেলতেন। এখন যারা ক্রিকেট পাগল তাদের মধ্যে কজন জানেন আমি জানি না, কিন্তু দিলীপ সরদেশাই আমরা যখন ছোট ছিলাম তার থেকেও একটু আগে উনি মানে লেজেন্ডারি ক্রিকেটার। তার পুত্র রাজদীপ সরদেশাই ক্রিকেট খেলার দিকে না গিয়ে জার্নালিজমে অতটাই প্রখ্যাত হয়ে উঠলেন। তার ধর্মসঙ্গিনী আরেকজন সাগরিকা ঘোষ, তিনি আবার আমাদেরই এখানকার মানে বঙ্গনারী বলা যেতে পারে তাকে। তার সঙ্গে তাদের দুজনের প্রণয়। সাগরিকা ঘোষও এক সময় এই সাংবাদিকতা এইসবের মধ্যে থেকে তিনি কিন্তু এসে তিনি আবার তৃণমূল পার্টির হয়ে আবার রাজ্যসভার মেম্বার, যারা জানেন।
কীরকম ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু একজন পত্রকার হিসেবে, একজন সাংবাদিক হিসেবে রাজদীপকে নিউট্রাল থাকতে হয়, তাকে সবসময় মনে রাখতে হয় ও যে লোকে যারা জানে যে তার ধর্মপত্নী আবার তৃণমূলের, কিন্তু ওনাকে একটা আর খুব খুব দক্ষতা নিয়ে উনি এই লাইনটা ধরে চলেন, দারুণ দক্ষতা নিয়ে। অনেকের মনে হয় অবশ্য যারা একদম খুব এই পক্ষে চলে গেছে তাদের অনেকে মনে হয় বোধহয় ও রাজদীপ বোধহয় ঠিক লাইন ধরে যেতে পারছে না, রাজদীপও বোধহয় বিপক্ষে। মানে আমি বলতে চাইছি যে এখন তো একটা আমাদের দেশে হয়েই গেছিল যে 2014 পর থেকে, যখন থেকে বিজেপি সেন্টারে পাওয়ারে এসছে, তখন থেকে এই ব্যাপারটা হয়ে গেছে যেন সেন্টারে বিজেপি, তারপরে আস্তে 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 বিজেপির যত দাপট বাড়ছে বা যতগুলো রাজ্যে বা সেন্টারে তাদের 3টে টার্ম হয়ে গেল, এইসব যত হচ্ছে, তত বিপক্ষে যারা রয়েছেন, মানে অন্যান্য যত পার্টি, রাজনৈতিক পার্টি আছে, সে কংগ্রেসই হোক, সিপিএম হোক, এখানে তৃণমূল হোক, দক্ষিণের দিকে আরও অন্যান্য পার্টিরা আছে, এমনকি যারা বিজেপির সঙ্গে ছিল যেমন শিবসেনা, এরকম নানা রকম মিলে পক্ষ বিপক্ষ একটা তৈরি হয়। এখন বিশেষ করে এনডিএ আর এনডিএর উল্টো যে মাঝখানে ইউপিএ সরকার ছিল কংগ্রেস দিয়ে, তারপরে ইউপিএটা যেন কোথায় একটা চলে গিয়ে ইন্ডিয়া গঠবন্ধন একটা হলো, এইসব। তো পক্ষ আর বিপক্ষ হবার চেষ্টা চলছে। বিপক্ষ বলতেই মানে যেন মোদি সরকার বা বিজেপিও শুধু নয়, বিজেপির মধ্যে নরেন্দ্র মোদিজি আর অমিত শাহজি, এই দুজন তো তাদের আধিপত্য খুব বেশি, সকলেই জানেন। তো মোদি সরকার যেটাকে বলা হয়, যেন মোদি সরকার একটা পক্ষ আর তার থেকে সব কিছু আলাদা একটা বিপক্ষ, এইরকম একটা ব্যাপার। মানে বিজেপির মধ্যেও যদি কেউ কোনো ব্যাপারে এনাদের বিরুদ্ধে কোনো কিছু একটু বলতে চান বা ভাবেন, তাহলে সেটাও যেন বিপক্ষের মতন হয়ে যেতে পারে, এমনি একটা ব্যাপার মনে হয়। বিজেপির মধ্যেই আমরা কয়েকটা স্বর শুনতে পাই যেগুলো মোদিজির বা প্রধানমন্ত্রীর একদম বিপক্ষে। প্রধানমন্ত্রী বলতে এখন যারা মন্ত্রিসভায় রয়েছেন, যেমন সুব্রমণিয়াম স্বামী, তার কথা যদি শোনেন, উনি বিজেপির আগে জনসংঘ এইসবের মানে প্রবীণ উনি নেতা, এখনও ধরে রেখেছেন প্রবীণ যে নেতারা, তাদের মধ্যে একজন উনি, বিজেপির মধ্যেই নিজের জায়গাটা আঁকড়ে ধরে রেখেছেন। এমনি অনেক প্রবীণ নেতারা ছিলেন যারা এই নবীন যারা এসছেন, নবীন তো বলা যায় না, এনারাও এখন অনেক বয়স হয়ে গেল, মানে মোদিজির অনেকটাই বয়স হয়েছে, তো যারা এনার থেকেও প্রবীণ ছিলেন এমনি বিজেপির মধ্যে, তারা অনেক বয়স হয়ে গেছে বা নানাভাবে সরে গেছেন। কিন্তু সুব্রমণিয়াম স্বামী একজন, তার কথা যদি শোনেন, তিনি একেবারে বিপক্ষে বিজেপির মধ্যে থেকেই। তাহলে এই পক্ষ বিপক্ষ নিয়ে কথাটা যখন হচ্ছে, আর রাজদীপের কথা এই জন্য বলছিলাম যে সেদিন কালকে বা পরশুই একটা ভিডিও দেখলাম রাজদীপ সরদেসাইয়ের। উনি বলছেন যে যখন 2014-এ বিজেপি সরকার এসছিল, তখন একটা অমিত শাহজি বোধহয় বলেছিলেন প্রথম, আমরা চাই কংগ্রেস মুক্ত ভারত। এই একটা ফ্রেজ, একটা বাক্য মতন হয়ে গেছিল, কংগ্রেস মুক্ত ভারত। সত্যি, তার আগে ন্যাশনাল পার্টি এতদিন ধরে যারা সত্তা চালিয়েছেন দেশের, তার মধ্যে কংগ্রেস এটাই প্রধান। তো ওনারা এসে বলেছিলেন যে আমরা বছরের 10 বছরের মধ্যে বা যাই হোক, এই দেখতে চাই যে কংগ্রেস মুক্ত ভারত, মানে কংগ্রেসের যে আধিপত্য সেটাকে একদম সরিয়ে দিতে চান, এটা পণ করে আর বলেই দিয়েছিলেন। তো রাজদীপের ভিডিওতে রাজদীপ খুব ইন্টারেস্টিংলি, খুব সুন্দরভাবে এই জিনিসটা বললো যে ওনারা তো 2014-এ কংগ্রেস মুক্ত ভারত চেয়েছিলেন, কিন্তু মানে দেবতার আশীর্বাদই হোক বা তাদের প্রচেষ্টাই হোক, যাই হোক, সেই যেভাবেই হোক, রাজদীপ এটা বলার চেষ্টা করছিল কংগ্রেস মুক্ত ভারত থেকে অনেক এগিয়েই গেছেন তারা, এখন অপোজিশন মুক্ত ভারত হয়ে গেছে, সেই দিকে এগোচ্ছে। কারণ অপোজিশনের লেশমাত্র নেই, কারণ এই যে পশ্চিমবাংলায় যখন বিধানসভা হলো, তখন শুধু পশ্চিমবাংলায় হয়নি, আরও 4টে রাজ্যে হয়েছিল। এই 4টে রাজ্যকে যদি দেখা যায় এই মিলিয়ে, সব মিলিয়ে, তাহলে দেখা যাবে এই 4টে রাজ্যের মধ্যে কিন্তু পশ্চিমবাংলা আর আসাম, এই দুটো জায়গায় বিজেপি দারুণভাবে প্রচণ্ড বহুমত নিয়ে চলে এসছে। তাছাড়াও আরেকটা পন্ডিচেরি, যেখানে হচ্ছিল পুডুচেরি বলা হয় যে, সেখানেও তাদের আধিপত্য অনেকটা। আর বাকি যে দুটো, তামিলনাড়ু আর কেরলম এখন বলা হচ্ছে, সেখানে হয়তো তাদের অতটা বহুমত নেই এটা, কিন্তু এই যে পশ্চিমবঙ্গ আর আসামে এই দুটো নিয়েই যেভাবে এসছে, তাতে মনে হচ্ছে যে, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূলকে একটা বহু সিটে, এত সিটের মাত্রায় হারানো আর হারিয়ে নিজেদের সত্তায় আসার যে গল্পটা, এই যে ইতিহাস রচনা হলো, এর মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন যে মমতা দিদি, যাকে আমাদের এখানে কদিন আগে
পর্যন্ত সব কিছু সব জায়গায় দেখতে পেতাম যে যাই হচ্ছে তার অনুপ্রেরণায় হচ্ছে, বড় বড় পোস্টার, তারই আধিপত্য চারিদিকে। এইটা যেন একদম ভেঙে গুড়িয়ে গেল হঠাৎ 2 দিনের 4 দিনের মধ্যে। এই ব্যাপারটা দেখে রাজদীপের মনে হচ্ছে যেন এটা কি আমরা অপোজিশন মুক্ত ভারত হয়ে যাচ্ছি, মানে কোনো অপোজিশনই নেই। অপোজিশন বলতে বিপক্ষ, বিরোধ করনেওয়ালা পার্টি। যে রাজনৈতিক দল থাকে, তো আমাদের যে গণতন্ত্রটা চলছে, যে বিধানসভায় হোক, লোকসভায় হোক, সরকারের যে ব্যবস্থাটা, গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থা তখনই সামঞ্জস্যে থাকে, একটা সমতা থাকে, যখন যে সত্তাধারী সরকার, যারা জিতে সরকার করছেন, তাদের বিরোধ করার মধ্যে, বিপক্ষে কিছু বলার মতন মানুষও থাকেন ওই সভাগুলোর মধ্যে, মানে বিধানসভা বা লোকসভা যেখানে, সেখানে এমন মানুষেরাও আছেন, যার এমন রাজনৈতিক দল রয়েছেন যারা বিপক্ষে কথা বলতে পারবেন। তাহলেই বিধানসভায় যখন একটা ডিবেট হবে, যখন একটা কোনো কিছু নিয়ে সবাই মত প্রকাশ করবে, তখন সব পক্ষের মতগুলো সমানভাবে বেরিয়ে আসবে, একটা সুচারু কথাবার্তা হবে, তার মধ্যে দিয়ে বিধিগুলো তৈরি হবে, যে বিধান মেনে, মানে সংবিধান সংঘবদ্ধভাবে একটা বিধান তৈরি হবে। তা না হলে একরোখা এক পক্ষের বিধিগুলোই চলে আসবে, সমতাটা তো হয়তো হারিয়ে যেতে পারে। তাই জন্যে এই যে বিরোধী দলনেতা বলে একটা হয়, যে এই বিধানসভায় হোক, লোকসভাতে হোক, যে পার্টি সর্ববেশি প্রচণ্ড সর্ববেশি বহুমত নিয়ে যারা সরকার গঠন করেন, তাদের একটা বিরোধ করা, তাদের মতের বিরোধ করার জন্যে যে দল তারপরেই সবথেকে বেশি, মানে যারা সবথেকে বেশি মত পান, বহুমত নিয়ে সবথেকে বেশি সিট জিতে আসেন, তার থেকে সেকেন্ড নম্বরে যারা থাকেন তাদেরকে বলা হয় বিরোধী দল। এই বিরোধী দল যারা রয়েছেন, যারা জেতেননি, যারা সরকার গঠন করেননি, তাদের মধ্যে থেকে তারা আবার নিজেদের একজন নেতাকে সিলেক্ট করেন, করে বলেন ইনি বিরোধী দলনেতা। তাহলে এই যে বিরোধ করার ব্যাপারটা, এটা রয়েছে। তো এই বিরোধটা করবে কে? বিরোধ করার জন্য একটা বিরোধী দল থাকা দরকার, বা 3-4টে দল মিলে একসঙ্গে একত্র হয়ে তারা বিরোধ করতে পারে। তো এই বিরোধ করার যদি কেউ না থাকে, সেটাকে বলা হয় অপোজিশন মুক্ত। অপোজিশনের থেকেই মুক্ত হয়ে গেল আমাদের দেশ বা আমাদের গণতন্ত্র। সেটা কি আমাদের জন্য ভালো না খারাপ, এই নিয়ে রাজদীপ সরদেশাই কথা বলছিলেন। আর এই ব্যাপারটা আরেকটু যদি টেনে নিয়ে যাই, আরেকটু অন্যভাবে দেখি, তাহলে যে কথাটা বলছিলাম, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, যে এই পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি, যেই না দেখা গেল যে 15 বছর ধরে তৃণমূলের আধিপত্য রাজ চলছিল একদম, সেইটা যেই দেখা গেল যে প্রচণ্ড বহুমত নিয়ে বিজেপি 4 তারিখে অনেক ভোট পেয়ে এগিয়ে গেল, তখনই যারা তৃণমূলে কালকে অবধি বা আজকে অবধি, এখন অবধি একদম ঘোর তৃণমূলী এরকম বলা যায়, তারা যেন ওই 4 তারিখ 12টা 1টা যেই রেজাল্ট বেরোচ্ছে, তারা আস্তে আস্তে এই দিক থেকে ওদিকে যেতে শুরু করেছেন, এটা দেখা যাচ্ছে। তার মধ্যে এখন দেখা যাচ্ছে বিজেপি দল জেতার পরে যারা দলের মধ্যে আগেই, আচ্ছা, এমন মানুষ যারা অন্য দল থেকে বিজেপিতে কয়েকদিন আগে এসেছিলেন, বা 1-2 বছর আগে, বা 4-5 বছর আগে এসেছিলেন, তারাও কিন্তু বলছেন না না, ওই অন্য দল থেকে দল বদলুদের আমরা নেব না, একদম বলছেন ঠিকই। আবার তাদের মধ্যে বলছেন অনেকে, আমরাও তো এসছি অন্য দল থেকে, কিন্তু আমরা ওরকম 12টার সময় 1টার সময় হুট করে বদলে তো আসিনি, আমরা অনেক দিন ধরে সময় নিয়ে এসছি, এরকম কথাবার্তা আসছে। তাহলে এই যে একটা বেশ নাটকীয়, একটা বেশ যাত্রা, থিয়েটার, একটা সুন্দর লীলা চলছে, আমি বলবো, যে পক্ষ বিপক্ষ নিয়ে, মানে এদিকে থাকবো না ওদিকে থাকবো, এই নিয়ে অনেক কথাবার্তা চলছে। আর তার মধ্যে ধর্ম সংস্থাপনের একটা বিরাট সুযোগ দেখতে পাচ্ছি। কারণ এই যে পক্ষ বিপক্ষ নিয়ে যে মানুষ দিশেহারা, এ পক্ষে না ওপক্ষে কেউ বুঝতে পারছে না, আমি নিজেই এ পক্ষে না ওপক্ষে, এটা যে কেউ যখন বুঝতে পারছে না মানুষ, তখন মানুষকে বলা যায় দিশেহারা। বা কেউ কালকে অবধি ঠিক, মানে একদম শিওর ছিল না যে আমি এই পক্ষে থাকলে ঠিক করছি, তো এই পক্ষে থাকাটা ঠিক, সে হঠাৎ যেই রেজাল্ট বেরোতে শুরু করলো, দেখলো সে হঠাৎ এখন একদম শিওর হয়ে গেল, হ্যাঁ এই পক্ষটাই। তাহলে কি ভোটে জেতাটাই আর সিট পাওয়াটাই আর ইলেকশনে অনেক রেজাল্ট পাওয়া, সাফল্য, সেটাই কি আমাদের পক্ষ বিপক্ষ বা পক্ষপাত করার মাপদণ্ড? ধর্ম কি বলছে? এই জায়গাটাতে ধর্ম সংস্থাপনের জন্য একটা বিরাট, মানে ফার্টাইল গ্রাউন্ড ইংলিশে বলা হয়, মানে খুব খুব, মানে যেমন ত্রিফসলি জমি, যে
খুব ফসলের জমি, যে জমিতে খুব ভালো ফসল হয় সেরকম জমিটা এই মুহূর্তে এরকম তৈরি হয়ে গেছে যেখানে মানুষ, প্রত্যেক মানুষ, আপনি আমি যারা এই একসঙ্গে বসে কথোপকথন করছি, এই কথাবার্তা শুনছি, বলছি, প্রত্যেকের জন্য আমরা এখন একটা ফার্টাইল গ্রাউন্ড, একটা খুব ফসলি জমির উপর দাঁড়িয়ে রয়েছি, যার মধ্যে আমরা প্রত্যেকে ধর্ম সংস্থাপন করতে পারি। এই জমিতে সমাজে তো বটেই, কিন্তু তার আগে প্রত্যেকে নিজের মধ্যে ধর্ম সংস্থাপন করতে পারি। কারণ যে প্রশ্নে যারা রাজনীতি করছেন বা রাজনীতির সঙ্গে জুড়েছিলেন কোনো না কোনোভাবে, তারা যেমন এই দিশেহারা, এই পক্ষে না ওই পক্ষে, বা দিশেহারা নন, সবাই শিওর হয়ে গেছেন যে ওই পক্ষেই যেতে হবে, ওই পক্ষটাই ঠিক পক্ষ। এই যে জায়গাটা, এই যে নাটকটা চলছে, এই যে থিয়েটারটা যেটা আমরা দেখতে পাচ্ছি, কদিন চলবে? এরপরে আবার নতুন খেলা শুরু হবে, নতুনভাবে সবাই দেখবেন। কিন্তু রাজনীতি যারা করেন তাদের অবস্থাটা দেখে আমাদের সকলের জন্য কিন্তু একটা সময়, যারা এইটা বোঝার যে ধর্ম ব্যাপারটা কি। আর আমার মনে হচ্ছে বিশেষ করে যদি রাজদীপ ভাই এই কথাটা শুনছেন, কারণ আপনাকে খুব শ্রদ্ধা করি আমরা, কারণ নানা রকম যখন মিডিয়ার প্রায় অবিচুয়ারি লিখে দিয়েছেন অনেকে, যে মিডিয়া চতুর্থ যে স্তম্ভ, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটাই প্রায় শেষ হয়ে যাচ্ছিল। সবাই বলছিলেন, কি বলছিলেন, যে মিডিয়াতে যতজন আছেন তারা সবাই হয় এপক্ষে নয় ওপক্ষে, কেউ ঠিক নিউট্রাল অবজেক্টিভ একটা জায়গা থেকে, মাঝামাঝি জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন না জিনিসগুলো। যেন আমি আইআইটিতে পড়াশুনো করেছি, সেখানে আমি যে হস্টেলে থাকতাম, এই হোস্টেলেই আমার এক সিনিয়র সন্দীপন দেব, উনি আইআইটিতে পড়াশুনো করে বেরিয়ে কিন্তু সারা জীবন সাংবাদিকতা করলেন। মানে প্রথমে অ্যাডভার্টাইজিংয়ে ছিলেন, মানে বিজ্ঞাপনের জগতে, তারপর বিজ্ঞাপনের যেমন একটা খবরের কাগজে বিজ্ঞাপন থাকে আর এডিটোরিয়াল থাকে, তো উনি বিজ্ঞাপনের যে ওটার থেকে বেরিয়ে এসে এডিটোরিয়ালের দিকে চলে গেছিলেন। আর অনেক দিন, বহুদিন ধরে উনি সাংবাদিকতা বা এই জার্নালিজম ওই দিকে, আমার মনে হচ্ছে বিজ্ঞাপনে বোধহয় কিছুদিন ছিলেন, আমি হয়তো ভুলও করে থাকতে পারি, আমার চেয়ে কয়েক বছর সিনিয়র। তো উনি যেমন একটা স্বরাজ্য ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিনে এখন করেন, উনার কথাবার্তা এইসবের মধ্যে দিয়ে দেখতে পাই একটা অবজেক্টিভ। কিন্তু তাও উনি যখন শেষ, ওনার যে একটা ইন্টারভিউ আমি দেখছিলাম কদিন আগেই বাংলা একটা চ্যানেলেই, সেটাতেও উনি বাধ্য হয়েছিলেন এক পক্ষের হয়েই কথা বলতে, খুব নিউট্রালভাবে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু তার মধ্যেও উনি কিছুতেই তৃণমূল যে কি ভালো করেছে কিছু, সেইগুলো আনতেই উনি পারছিলেন না। মানে এমন অবস্থা, এতটাই তৃণমূল এতটাই একদিকে চলে গেছিল যে খুব নিউট্রাল লোকেরাও তার মধ্যে ভালো দেখতে খুব মুশকিল হচ্ছিল তাদের। তো এই যে এরকম যে সাংবাদিকরা যারা একটু নিউট্রালিটি মেনটেন করে, মানে একটা অবজেক্টিভ, মানে আমি এ পক্ষেও যাবো না ও পক্ষেও যাবো না, যেটা ঠিক সেটাকে ঠিকটাকে ঠিক, কল আ স্পেড যেটাকে বলে, সেই রকম যারা করছিলেন, তাদেরও আমি দেখতে পাচ্ছিলাম যে বিরাট একটা এমন পরিস্থিতি সারা সমাজে, তাদেরও একটা প্রবলেম হচ্ছে। তো রাজদীপ ভাইকে বিশেষ করে আমি এখন বলছি, কারণ ওনার ওই ভিডিওটা দেখেই মনে হলো যে আজকে এই বিষয়টা নিয়ে আমি একটা ধর্ম সংস্থাপনের ভিডিওটা এই বিষয় নিয়ে করব। রাজদীপ ভাইকে আমি বিশেষ করে আবার বলছি যে আপনি স্ট্রাগল করছিলেন ওই ভিডিওটা নিয়ে, ওই অপোজিশন মুক্ত ভারত। আমি তো বাংলায় বলছি, সাগরিকা দিয়ে হয়তো কিছুটা, মানে আপনি বাংলা কিছুটা হয়তো বুঝতে পারছেন, কিন্তু এআই এর দৌলতে আমি শিওর আমার এই গলার স্বরে, আমার এইভাবেই আপনি ইংলিশ হিন্দি সবেতে এই ভিডিওটা তৈরি হয়ে যাবে, নাহলে সেইগুলো দিয়েই শুনবেন। কিন্তু এই যে সংগ্রামটা আপনি ওই ভিডিওটা করতে গিয়ে করছিলেন, যে অপোজিশন মুক্ত ভারত এই ব্যাপারটা হতে চলেছে, এটাকে আপনি বলছিলেন এমনভাবে যে এটা দেখাই যাচ্ছে আর সবাই আমরা দেখতে পাচ্ছি, সত্যি আপনি মানে একদম সঠিক যে সমাজের মধ্যে আজকে রাজনীতিক যে অবস্থা দেশে, সেটার একদম সেটাকে ডিসক্রাইব করছিলেন, সেটাকেই পরিবেশন করছিলেন। করতে গিয়ে আপনি অবজেক্টিভ, মানে যেন আপনি ব্যথিত নন, আপনি কোনো দিকের পক্ষ নিচ্ছেন না, এটা বলারই চেষ্টা করছিলেন। কিন্তু সেটা বলতে গিয়ে আপনার যে সংগ্রামটা, যে আপনি তো সেটা চান না অপোজিশন মুক্ত ভারত হয়ে যাক, সেটা যে একটা দেশের পক্ষে কতটা হানিকারক সেটা আপনি বোঝেন, জানেন। কিন্তু এই মুহূর্তে অপোজিশন মুক্ত ভারত হওয়াটা হানিকারক, মানে বিজেপির বিরুদ্ধে বলছি, এই জিনিসটা বলা হয়ে যাবে,
যে আপনি যেখানে স্থিত সেটাকে আবার লোকে আপনাকে যেন বিজেপির বিরোধী বলেই দেখবে, এইরকম একটা সংগ্রাম ওই ভিডিওর মধ্যে আমি পুরো আভাস পাচ্ছিলাম আর কি, যেন আপনি ওই সংগ্রামটাকে নিয়ে টাসল করছেন, একটা স্ট্রেট ব্যাটে খেলছি বলে, আপনি ক্রিকেটের নিয়ে স্ট্রেট ব্যাটে খেলছি বলে ভিডিওটা করেন, কিন্তু এই ভিডিওর মধ্যেও একটা দেখতে পাচ্ছিলাম যে আপনি কত ব্যথিত বা কতটা আপনাকে সংগ্রাম বা কষ্টের মধ্যে দিয়ে এই ভিডিওটা করতে হচ্ছে, যে আপনি নিউট্রালিটি বজায় করে রাখছেন। কিন্তু মানে এইরকম একটা ব্যাপার, যেমন ধরুন আমার খুব কাছের মানুষ কেউ, খুব আমার একদম যাকে খুব ভালোবাসি, খুব নিকট কেউ, সে যদি কোনো অন্যায় করছে, আর সেই অন্যায় করছে বলে তাকে আমার অন্যায় করেছে একদম প্রমাণ হয়ে গেছে, আর অন্যায় করেছে বলে তাকে যদি আমাকে ফাঁসির দণ্ড দিতে বা কোনো বড় দণ্ড দিতে হচ্ছে, সেই দণ্ডটা দেওয়ার সময় মানুষের যে ব্যথাটা হয়, ওই নিউট্রালিটিটা বজায় রাখার মধ্যে আপনার ওই ব্যথাটা হচ্ছিল, আন্দাজ করতে পারছিলাম আমরা। যে অপোজিশন মুক্ত ভারত আপনি বলছিলেন, কিন্তু এই অপোজিশন মুক্ত ভারতটা যে আমাদের পক্ষে ভালো নয়, দেশের পক্ষে ভালো নয়, এইটা প্রাণ খুলে বলতে অসুবিধা হচ্ছিল আপনার একটু। কেন অসুবিধা হচ্ছিল? কারণ কোথাও না কোথাও এই যে বিরোধ বা বিরোধী পার্টি বা রাজনীতি পার্টি, তারা যে অপোজিশন আর কে অপোজিশন নয়, এইভাবে যে আমরা পুরো ফ্রেমওয়ার্কটাকে মানে আমাদের পুরো গণ্ডিটাকে সাজাচ্ছি, সেইখানে আপনার কাছে এই শব্দটার অভাব আপনাকে কষ্ট দিচ্ছিল। কোন শব্দটার অভাব? ধর্ম। ধর্ম আর অধর্ম, ধর্মের অবলম্বন করি যদি আমরা, বিশেষ করে রাজদীপ ভাইকে বলছি, কিন্তু এই রাজদীপ ভাইকে বলতে গিয়ে সকলকে বলছি, তৃণমূলের যত প্রবক্তা, যত লোক যারা মনে করছেন ওরে বাবা এতদিন এই হচ্ছিল সেই হচ্ছিল, এক্ষুনি আমাকে তৃণমূলের বিপক্ষে কথা বলতে হবে, বলতে গিয়ে তারা আবার কিংকর্তব্যমূঢ় হয়ে যাচ্ছেন, এটা ঠিক করলাম কি করলাম না। কারণ যারা আজকে মানে একদম বলছেন তৃণমূলের বিপক্ষে, যারা ভেতরে ছিলেন, তারা ভাই এতদিন বলেননি কেন? সত্যি তাই, সারা সমাজ বলছে। তার উত্তরে আবার তারা বলছেন না, এতদিন আমরা ভীষণ চাপের মধ্যে ছিলাম, এতদিন আমাদের উপরে একটা ভীষণ চাপ ছিল, ওই চাপের মধ্যে থেকে আমরা বলতে পারতাম না, আমাদের কণ্ঠরোধ হয়েছিল। কণ্ঠরোধ তো হয়েছিল না, তখন আমরা শুনেছি। এই কণ্ঠ নিয়েই আপনারা একেবারে উল্টো কথাটা বলছিলেন। তাহলে কি করে আমরা বিশ্বাস করব যে আজকে আপনি যেটা বলছেন যে কণ্ঠরোধ হয়, মানে তখন আপনি বলছেন ওই সময় আমাকে জোর করে মিথ্যে কথা বলার ছিল। জোর করে কোনো মিথ্যে কথা বলানো যে আপনি তো বলছিলেন, তখন তো আমরা দেখেছি, তখন তো আপনারা সানন্দে মিথ্যে বলছিলেন, যে বলছিলেন একদম স্বতঃস্ফূর্তভাবে বলছিলেন। তো যারা দুদিন আগে স্বতঃস্ফূর্তভাবে এই পক্ষে কথা বলছিল, তারা যখন আজকে খুব খুব দনমনো করেও বলে যে না না ওই সময় আমাকে বলতে বাধ্য হয়েছিলাম, সেটা কিন্তু মানুষ মেনে নেবে না অত সহজে। কারণ মানুষ বলবে কি করে বুঝবো আপনি আজকেও এরকম কোনো না কোনো চাপে বলছেন না, আপনাকে আপনার পার্টি চাপ দিচ্ছে না, কিন্তু আপনার মধ্যেই কোনো একটা সত্তা আছে তো যেটা চাপ দিচ্ছে, বলছে আজকে এই কথাটা বলো। তা আপনাদের সকলকে বলছি যে একটা যখন ব্যাখ্যাটা করছেন যে কি হলো, এই ব্যাখ্যাটার মধ্যে আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন। সেই যেটা ভুলে যাচ্ছেন, এই শব্দটাকে শুধু ব্যবহার করুন, ধর্ম। ধর্ম আর অধর্ম এই দুটোকে আপনাদের কথাবার্তার মধ্যে নিয়ে আনুন। কি প্রবলেম আছে? সারা দেশে মানুষ কিন্তু ধর্ম অধর্ম বোঝে। আচ্ছা ভালো করে বুঝুক না বুঝুক, বুঝতে গিয়ে ভুলভাল করে ফেলে অনেক সময়, কিন্তু এই নিয়েই চলে। ধর্ম অধর্ম থেকে আমরা কেউ দূরে নেই। এই ধর্ম অধর্মটাই সনাতন, ধর্মটাও সনাতন, অধর্মটাও সনাতন। আর ধর্ম অধর্মের মধ্যে যে যুদ্ধ, যে টাসল, যে সংগ্রাম, এটাই সনাতন। এইটুকুটা যদি বুঝে নেন আর এই নিয়ে যদি সব ব্যাখ্যাগুলো করতে চেষ্টা করেন, খুব সহজ হয়ে যাবে। তাহলে কেন না বলতে পারছেন যে আজকে প্রবলেমটা মনে হচ্ছে এর আগে যেটা হচ্ছিল তার মধ্যে অধর্ম ছিল অনেক, তৃণমূল যা করছিল সেটার মধ্যে অনেক অধর্ম চলে এসেছিল, একদম বলতে দ্বিধা নেই। নানা রকমভাবে অধর্ম একেবারে গ্রাস করে নিয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গের সমাজের মধ্যে। যাই বলুক, আমার দিদির প্রতি, অভিষেকের প্রতি, তারা যা মানে যাদেরকে আজকে ভিলেন বলে ঠাওর করা হচ্ছে, তারা কি ভিলেন? মানে 24 ঘন্টা মানে 365 দিন তারা কোনো ভালো কাজ করেননি, কোনো ভালো চিন্তা করছিলেন না, মানুষের কোনো মঙ্গলের কথা ভাবেননি। হ্যাঁ, তাদের বিপক্ষে যারা লড়ছিলেন তাদেরকে এই কথা তখন বলতে গেলেই তারা বলে ওরে বাবা এখন ওই কথা বলো না, ওদেরকে শুধু ভিলেন বলেই ঠাওর করতে হবে, তাহলেই ওদেরকে সরানো যাবে। সত্যি তাই, এত সবের মধ্যে দিয়েও তো 41% ভোট পেয়েছেন। 41% ভোট পেয়েছেন
46%, শুধুমাত্র 5%-এর তফাতে এত বড় একটা যুগ পরিবর্তন হয়ে গেল। তাহলে এই সফলতা, এই জেতা হারা, এগুলো খুব সামান্য ছোট্ট, মানে কাঁটাটা একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই হয়ে যায়। তো সেই জন্য বলা মুশকিল যে মানে সেই সময় যারা বিপক্ষ ছিল বলেই তারা ভুল করছে তা নয়। আমাদের যে কোনো পরিস্থিতিতে ধর্ম অধর্ম এটার বিচার করতে হবে। তো আগেও আমি দেখিনি, ভোটের আগেও কেউ এ নিয়ে কথা বলছিল না যে ধর্ম অধর্ম। ধর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল, যে হিন্দুত্ব হচ্ছে না, এই হচ্ছে মুসলমান বিরোধী, এখানে পোলারাইজেশন হচ্ছে, হিন্দু পোলারাইজেশন, তো ধর্ম নিয়েই পোলারাইজেশনের কথা হচ্ছিল। কিন্তু ধর্ম আর অধর্মের মধ্যে পোলারাইজেশন করার সুযোগ রয়েছে। তো অধর্মটাকে নিয়ে আসুন। আপনাদের লেক্সিকন, আপনাদের ডিকশনারি, আপনাদের যে বাক্য ভাষা, সেই ভাষাগুলির মধ্যে কেন অধর্ম কথাটাকে ভুলে যাচ্ছেন? এটা রয়েছে, মানুষ বোঝে। নৈতিকতা, মরালিটি, এই সব কথা বরং বুঝতে যত না অসুবিধে, প্রচুর মানুষ এইসব অত বুঝবেন না। হ্যাঁ, যেটা অনেস্টি, এই নানা রকমভাবে এই কথাগুলোকে বলা হয়, কিন্তু এই সেকুলার এই সব বলা হয়, মানে ধর্মের থেকে বেরোনোর জন্যে। অধর্মটাকে আনুন না নিজেদের। তো ধর্ম আর অধর্ম এই দুটোকে নিয়ে আমরা কথা বলি, কারণ ধর্ম সংস্থাপন কোনো দিন করা যাবে না যদি আমরা অধর্মকে না চিনি। আর অধর্মকে চেনার জন্য তো একটা শব্দ রয়েছে, অধর্ম। অধর্মটাও তো একটা শব্দ, ওই শব্দটাকে ব্যবহার করি আমরা। চলুন স্বতঃস্ফূর্তভাবে অধর্ম খুঁজে বার করি, কোথায় অধর্ম রয়েছে, আর খুঁজে পেলে বলবো ওটা অধর্ম। ওটাকে তৃণমূল, ওটাকে বিজেপি, ওটাকে গরিব, ওটাকে বড় লোক, এইসব বলবো না। ওটাকে টেররিস্ট, ওটাকে এই সেই কোনো নাম দেবো না, ওটাকে অধর্ম বলি। যেটা অধর্ম সেটাকে অধর্ম বলি না প্রথমে, তারপরে কি ধরনের অধর্ম তার মধ্যে ব্যাখ্যা করার জন্য না হয় বললাম এটা এই ধরনের অধর্ম, এটা টেরোরিজম, এইটা রাজনৈতিক অধর্ম একটা হয়ে যাচ্ছে, নৈতিক অধর্ম হয়ে যাচ্ছে, এইটা এই ধরনের অধর্ম, এটা ওই ধরনের অধর্ম। আমরা ধর্মটাকে চিনতে ভুলে যাচ্ছি। অধর্ম যদি চিনতে না পারি তাহলে কিন্তু ধর্ম সংস্থাপন করতে পারবো না। আমরা প্রত্যেকে নিজের দিকে যদি একটা আয়না নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, বা কোনো সময় চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে নিজের মধ্যে সমাহিত হয়ে যাই, তাহলে কি দেখব? তাহলে কি তখন আমরা শুধু আয়নাতে সাজার জন্য নিজের অপরূপ রূপটা দেখার চেষ্টা করে? কিন্তু যখন মানুষ আয়না দাঁড়িয়ে সাজছেন, চুলটা আঁচড়াচ্ছেন বা লিপস্টিকটা লাগাচ্ছেন বা একটু রুজ বা দাড়ি কামাচ্ছেন বা নিজের একটু এইটা ঠিক হলো কি না হলো দেখছেন, তখন কি দেখছেন? আয়নাতে আমরা কি দেখছি? যে দেখছি ও এইটা ঠিক লাগছে না, এটা একটু খুঁত মনে হচ্ছে, এই খুঁতটাকে একটু ঠিক করে নিই, এইটা একটুখানি ডিফেক্ট মনে হচ্ছে, এই পাগড়িটা একটু এখানটা এমনি হয়ে গেছে, এটাকে এই তো আমিও করি, মানে কি একটা ডিফেক্ট আছে, ডিফেক্টটাকে তাহলে নিজেকে দেখা মানেই হচ্ছে নিজের মধ্যে যে ডিফেক্টগুলো রয়েছে সেগুলো সঙ্গে পরিচিত হওয়া তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তে। এইটা প্রবলেম মনে হচ্ছে, এটাকে একটু ঠিক করে নিই, দেখলে বেশ, তাহলে বেশ ঠিক হয়ে গেল, সুন্দর হয়ে গেল জিনিসটা। সৎ মঙ্গলময় সুন্দর বলি আমরা, সৎ হয়ে গেল, সত্য হয়ে গেল, মঙ্গলময় হয়ে গেল, সুন্দর হয়ে গেল। কেন সুন্দর হয়ে গেল? এটা যদি ঠিক মতন লাগানো নেই তাহলে হয়তো একটু আঁটবো, এদিক ওদিক করবো, এই পাগড়ির এই দিয়েটা খুলে যাবে এখান থেকে, ওই ঝামেলা মানে মঙ্গলময় হলো না, জিনিসটা শুভ হলো না। একটা কাজ হচ্ছে তার মধ্যে সবার কেন শুভ হলো না তাও বলে দিচ্ছি। আমি যদি কথা বলছি, এখন বলতে গিয়ে মাথা নাড়লাম, হুট করে এখান থেকে পাগড়ির একটা কোচা খুলে গেল, এখান থেকে এটা ঝুলছে, তাহলে এই সব কথা থামিয়ে ওটার দিকে দেবে। আপনাদের যে ধ্যানস্থ হয়েছেন, যেগুলো বলছি সেগুলো শোনার, সেই ধ্যান ভঙ্গ হয়ে যাবে। যেটা ধ্যান ভঙ্গ করে সেটা আসরিক অধর্ম। তাই জন্যে সুন্দর, যেটা আয়নার সামনে দাঁড়িয়ে একদম ঠিক করে নিয়ে এলাম, মানে আমি ধর্মের দিকে গেলাম, এটা অধর্ম হচ্ছে না। কেন অধর্ম হচ্ছে না? কারণ আমি ধ্যানস্থ হতে, আমি বিষয়ান্তর হতে দেব না, যে কথা বলছি সেই কথার মধ্যে থাকতে সাহায্য করব, না হলে হঠাৎ আপনারা বলবেন আপনাদের ধ্যান ভঙ্গ হয়ে যাবে, আর ধ্যান ভঙ্গ করাটা অধর্ম। যদিও আমরা আজকাল ধ্যানস্থ হতে শেখাচ্ছি না, সারাক্ষণ একটা কিছু করতে গিয়ে আরেকটা কিছু, সারাক্ষণ ফোন চলে এলো, এই এলো সেই এলো, ধ্যান ভঙ্গ হবারই একটা যুগ। তার মধ্যে ধ্যানস্থ না হলে কিন্তু কোনো কাজ হয় না। স্বামীজি বলে গেছিলেন শিক্ষা সম্বন্ধে, বলেছিলেন যদি শিক্ষা আমাকে আবার থেকে এই জীবনটা যাপন করতে হয়, তাহলে আমি এত বই পড়াশুনো এত না করে সর্বপ্রথম আমি শিখব কি করে ধ্যানস্থ হওয়া যায়।
আর যখন ধ্যানস্থ হতে একদম পারফেক্টলি শিখে যাব সঠিকভাবে, তখন আমি অবলীলাক্রমে যত বই যত যা আছে সেগুলোর থেকে জ্ঞান ট্যান হুড়ুর করে অর্জন করে নেব। তাহলে শিক্ষার সম্বন্ধে ওনার শিক্ষা নিয়ে একটা চটি বই আছে, সেই চটি বইয়ের মধ্যে একটা প্যারাগ্রাফ আছে, সেটার মধ্যেই এইটা বলেছেন সবথেকে জরুরি প্যারাগ্রাফ। স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ আমরা যে বলি, নরেন্দ্র মোদীজি বলছি, উনি আরেক নরেন্দ্র, তার প্রধানমন্ত্রী হননি, কিন্তু যুগ যুগান্তর ধরে এই দেশের চিরকালের জন্য উনি এক প্রধানমন্ত্রী হয়ে চলে গেছেন। কারণ যেই প্রধানমন্ত্রী হন না কেন, তারা উনার মতন মানুষের প্রেরণা নিয়ে যদি জীবনটা যাপন করেন আর আমাদের পথ প্রদর্শন করেন, নেতৃত্ব দেন, তাহলে একরকম হয়। তাহলে উনি বলে গেছিলেন ধ্যানস্থ হবার কথা। এই ধ্যান ভঙ্গ যারা করে, যেটাতে হয় সেটা এক ধরনের অধর্ম। অধর্মকে চিনতে হবে নানা রকমভাবে। তো সেই যদি আমরা আয়নাতে নিজের দিকে যখন দেখছি বা ধ্যানস্থ হয়ে নিজেকে নিজের মধ্যে সমাহিত হয়ে যাচ্ছি, কি দেখব? যে দেখব, আহা, এই যে কালকে এই সময় আমি একটুখানি আমার মধ্যেই একটা ভাব উঠে এসছিল, সেই ভাবটার মধ্যে একটু ঈর্ষা ছিল, মানে পরশ্রী কাতরতা, ঈর্ষা, এই যে ব্যাপারটা, জেলাসি ইংরেজিতে বলা হয়। তাহলে এই জেলাস হওয়া মানে ওর ভালোটা আমি দেখতে পাচ্ছি না, আমার কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে যত না মাথা ব্যথা, তার থেকে ওর যেন ভালো না হয়, এটা একটা হয় মানুষের মধ্যে, অনেক সময় আমার মধ্যে হয়, আপনাদের মধ্যেও হয়। এই ব্যাপারটা যেই উঠল, তখন অধর্ম গ্রাস করে নিল। এই ঈর্ষার মধ্যে এক ধরনের অধর্ম। রেগে গেলাম, হঠাৎ খুব রেগে গেছি, চেঁচামেচি করছি কারোর ওপর, একদম মানে মেজাজ হারিয়ে গেল, যাকে বলে বদমেজাজি, অধর্ম। মানুষ যখন হুট করে রেগে যায় কারণে অকারণে, কন্ট্রোলে নয়, মানে সিনেমায় অ্যাক্টিং করছেন, রাগের অ্যাক্টিং করছেন, দারুণ অ্যাক্টার, সেই রাগের কথা হচ্ছে না। সিনেমায় শুধু নয়, যে দারুণ অ্যাক্টার তাকে দেখা যায় সিনেমায় অ্যাক্টিং করছেন, তাকে বলা হয়েছে এই সিনটাতে রাগ করতে হবে, আর দারুণ রাগ করে দেখিয়ে দিলেন, সিনেমায় কোটি কোটি টাকা অর্জন করলেন ওই সিনটার জন্যে। কিন্তু আসল জীবনে গিয়ে যখন তাকে রাগ দেখাতে হবে, রাগ দেখাতে না গিয়ে রেগে যাচ্ছেন, মানে উনি রাগ ওনাকে গ্রাসিত করে নিচ্ছে। তাহলে রাগ যখন গ্রাসিত করে নেয়, মানে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেটা হয়ে গেল অধর্ম। এরকম কত ধরনের অধর্ম আছে, তো অধর্মগুলোকে চিনতে হবে। তাহলে রাজদীপ ভাই আর তৃণমূলের যত লোক আর বিজেপিরও যত নেতারা যারা এখন বলছেন না না দলবদল করতে দেবো না, এসো না, এই যে নাটকটা হচ্ছে, তার মধ্যে এই নাটকটার মধ্যে আপনারা ধর্ম অধর্ম খুঁজুন না। শুধু এসআইআর লিস্টের মধ্যে কাকে বাদ দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়নি, কে কাকে খুন করেছে, তার নামের মধ্যে একটা এজাজ আছে না নেই, না কোন ধর্মের আছে, সবাই চিন্তা মানে হাঁ করে বসে রয়েছে যে ওই ইয়াং ছেলেটি মারা গেল, যে কদিন আগেই, মানে যে আমাদের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, তার যে পিএ, তার দুদিন আগে প্রাণ ত্যাগ করলো। এই সব নাটকের মধ্যে দিয়েই, এই রাজনৈতিক যে খেলা, এই খেলার মধ্যে দিয়ে এই বছর খুব কম হয়েছে। একটা আমরা মানে গুরু কৃপা, আমাদের ঈশ্বরের কৃপা, যে এই বছর সত্যি ইলেকশন পশ্চিমবঙ্গে হয়ে গেল। খুব মানে প্রাণহানি বলতে এই একটা দুটো ছুটপাট শোনা যাচ্ছে, তার মধ্যে এই ইয়াং ছেলেটি, যে ইয়াং বলতে মানে আমি ইয়াং বলছি কারণ তার থেকে বয়স একটু বড় হয়ে গেছিলাম, তা সে প্রাণ হারালো। তো তার মধ্যে সবাই ওৎপেতে, আমি শুনছি লোকে বলছে এই যারা খুন হয়েছে তাদের নামগুলো দিচ্ছে না কেন, সবাই মনে হচ্ছে ওই নামগুলো মুসলমান নাম নাকি, তাহলেই একরকমভাবে পুরো ব্যাপারটাকে দেখা হবে। তারপরে যাই হোক, আজকে সকালে দেখলাম প্রথমে তিনজন গ্রেপ্তার হয়েছিলেন, তার মধ্যে শোনা যাচ্ছিল একটা নাম নাকি মুসলমান। আমি চিন্তায় ছিলাম যে এই নামটা নিয়ে এক্ষুনি হবে, তারপরে দেখলাম খুব ভালো না, বিজেপি ব্যাপারটাকে এত ভোট নিয়ে যখন এসছেন, তখন ব্যাপারটাকে সামলে ওই ব্যাপারটাকে আসতেই দিচ্ছেন না। যে খুন করেছে সে হিন্দু না মুসলমান সেই নিয়ে কথা হচ্ছে না, বরং যে খুন করেছে কোনো কিছু মানে বেরিয়ে আসার আগেই এটা প্রমাণ হচ্ছিল যে সেটা তৃণমূলই কিনা, তৃণমূল থেকে খুন হয়েছে কিনা। যাই হোক, আজকে তিনজন ধরা পড়েছেন, একজন ইউপি থেকে, দুজন বিহার থেকে, তারা প্রফেশনাল। এবার তাদেরকে কে পয়সা দিয়েছে, কে সুপারি দিয়েছে, সেটা বেরোবে নিশ্চয়ই, সে তৃণমূলই হবে না কোন মূলই হবে না কি হবে সেটা জানা যাবে। কিন্তু এই যে আমরা পক্ষ বিপক্ষ নিয়ে খেলতে শুরু করি, তাহলে সেইখানে ধর্ম মানে কি নাম দিয়েছে, তার নামের আগে একটা এমডি বসিয়েছে না কি বসিয়েছে, কীরকম মানে কত ইন্টারেস্টিং জিনিসের সম্বন্ধে বলা যায় যুগে যুগে যে ধর্ম সংস্থাপনের। কালকে রবিবার, কোনো এক কারণে
ধর্মতলার ওদিকে গেছিলাম, সব ফাঁকা, রবিবার মানে সব বন্ধ, একদম বন্ধ। রবিবার এমনিতেই বন্ধ থাকে, কিন্তু ওই চাঁদনি ধর্মতলা এই এরিয়াটা কালকে যতটা বন্ধ এতটা বন্ধ কোথাও দেখিনি। তারই মধ্যে একটি দোকান খোলা ছিল। তো আমার সঙ্গী ছিলেন একজন, ও বাইরে থেকে এসছে, বললো এখানে রোল পাওয়া যায়, রোল খাবো। সেই রোল খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে রোলের দোকানও বন্ধ, কিন্তু তার মধ্যে একটা দোকান খোলা পাওয়া গেল। সেই দোকানটাতে ঢুকলাম, ঢুকে সেই দোকানটা এইসব যে বিভিন্ন এই যে সানমাইকা টানমাইকা ওয়ালপেপার এইসব হয়, এইরকম দোকান। দোকানে ঢুকলাম, কথা হলো, বললো, জিজ্ঞেস করলেন কোনো কারণে উনি রবিবার দোকান খুলে রেখেছেন। ধর্ম সংস্থাপনের কেমন ব্যাপার দেখুন, এই ছোট ছোট গল্পগুলোর মধ্যে দিয়ে বুঝতে পারবেন। দোকান খুলে রেখেছেন, কথা হলো, আমি ঢুকলাম, এটা ওটা জিজ্ঞেস করছিলাম, এই ওয়ালপেপারটা কি, এটা কি, নতুন কিছু প্রোডাক্ট দেখতে পেলাম, জিজ্ঞেস করছিলাম এটা কিভাবে ব্যবহার হয় না হয়। একটু পরে উনি জিজ্ঞেস করলেন আপনারা কোথার থেকে আসছেন। আমি বললাম আমরা এরকম আশ্রম, কর্মযোগ আশ্রম আমাদের আশ্রম। বললেন কোথায়? নিউ টাউনে। সঙ্গে সঙ্গে বললেন আরে আশ্রম থেকে আসছেন, আমার কি সৌভাগ্য, আপনি বসুন, চা খাবেন, কফি খাবেন, এইসব। তো আমি তো চা কফিটা খাই না, কিন্তু আমার যে সঙ্গী তাকে। আমি বললাম জল দিন, একটু জলটা খাবো, এই অবধি এইসব হলো, বেশ কথাবার্তা হচ্ছে। যখন বেরিয়ে আসছি তখন উনি কার্ডটা দিলেন। এবার কার্ডটা বললেন কোনো কিছু দরকার লাগলে এখন মনে রাখবেন। কার্ডটাতে দেখলাম ওনার যে দোকানের নামটা, সেই দোকানের নামটা হচ্ছে এমএক্স চক্রবর্তী ওয়ালপেপার্স। এমএক্স চক্রবর্তী ওয়ালপেপার্স। খুব অদ্ভুত লাগলো, এই এমএক্স চক্রবর্তী তো কারোর নাম হয় না। দেখুন, নামটা কারোর হতে পারে যে পিসি চক্রবর্তী, মানে প্রদোষচন্দ্র চক্রবর্তী। আমি যেমন সৌরভ জে সরকার, এস জে সরকার বলতে পারি, এটা তো এই সবগুলো হয়। এই এক্স কথাটা দিয়ে তো কোনো নাম ওইভাবে শুরু হয় না আমাদের দেশে। আমি খুব অবাক হয়ে গেলাম। তারপরেই রহস্যটা উন্মোচন হলো যে এই দোকানটা চক্রবর্তী ওয়ালপেপার্সের দোকান ছিল। চক্রবর্তীবাবু তার ওয়ালপেপারের দোকান ছিল। এবার এই ওয়ালপেপার চক্রবর্তীবাবু কোনো এক সময় তার ছেলেপুলে পড়াশুনো করে আর ওই চাঁদনিতে ওয়ালপেপারের দোকান করবে না, তারা পড়াশুনো করে আগে বেরিয়ে গেছে। তো সেই দোকানটা বিক্রি করেছেন একজন যাকে তিনি ইসলাম ধর্ম ফলো করেন, আর তার নামটার মধ্যে আছে, তার নামের মধ্যে মোহাম্মদ কিছু একটা। এবার উনি যখন দোকানটা কিনেছেন, উনি নামটা পাল্টাবেন হয়তো, কিন্তু যারা ওনাকে সাপ্লাই করে, জিনিসপত্র সাপ্লাই করে, তা বা ওনার যে অন্যান্য, তারা বলেছে না এই চক্রবর্তী ওয়ালপেপার বলে সবাই জানে, প্রচুর ক্লায়েন্ট আছে, প্রচুর লোকে এই চক্রবর্তী ওয়ালপেপার বলেই কিনতে আসে। আজকে তারা এসে যদি খুঁজে না পায় চক্রবর্তী ওয়ালপেপার, তাহলে তার যে ব্যবসার জন্য ক্ষতি হবে বলে উনি দোকানের নামটা চক্রবর্তী ওয়ালপেপারটা সরাতে চাননি। কিন্তু এবার সরাতে না গিয়ে, যদি এদিকে ওনার ইচ্ছে যে ওনার নামটার মধ্যে মোহাম্মদ নামটা থাকে তো ইসলামে, তো ওনার এমডি মোহাম্মদ যারা নামটা থাকে তারা বলেন যদি মোহাম্মদ সালিম যদি হয়, তাহলে তারা লেখেন এমডি সালিম। এই এমডিটা মোহাম্মদ কথাটা শর্ট ফর্ম, তো এমডি সালিম লেখেন। তো উনি আবার চিন্তা করেছেন যে এই এমডি মোহাম্মদ চক্রবর্তী ব্যাপারটা হবে না, তো উনি করে দিয়েছেন এমএক্স চক্রবর্তী। আপনারা গিয়ে দেখবেন ধর্মতলা একটা দোকান, আর দেখে অবাক হবেন এই ধর্ম সংস্থাপনের এই ধর্মের এই বিচিত্র খেলা, যে এমএক্স চক্রবর্তী ওয়ালপেপার কোথার থেকে হলো। আপনারা খুঁজে পাবেন যে মানুষ ধর্মের বিচার কিভাবে করে। নামের মধ্যে এমডি আছে না এমএক্স আছে না চক্রবর্তী আছে, এই সব হয়ে গেছে আমাদের ধর্মকে স্থাপন করা, ধরে রাখার উপায়। কি করে সমাজ থাকবে? আমরা যদি ভুলে যাই ধর্মটা এমডি না এমএক্স না চক্রবর্তী না কিছু তার মধ্যে নেই। ওনার এই দোকান চালানোর জন্যে যেটা দরকার, মানে সমৃদ্ধি ধর্ম, গরিব সমৃদ্ধির অভাব অধর্ম। এটা নয় যে আমরা অস্টেরিটি বলা হয়, যে আমার বেশি কিছু দরকার নেই, খুব কম দিয়ে আমার চলে ধর্ম। তার মানে এই নয় যে গরিব হয়ে রাখা, মানুষকে নিচে রাখা, তার সমৃদ্ধির অভাব অধর্ম। যে মানুষ সমৃদ্ধ নানা রকমভাবে, সে চেতনায়, মনে, প্রাণে সমৃদ্ধ, সেই মানুষের নানা রকম পার্থিব বা স্থাবর বা মেটিরিয়াল জিনিসগুলো কম হলেও তার চলে যায়, কারণ সে অন্যদিকে এত সমৃদ্ধ যে সেই সমৃদ্ধির মধ্যে সে হয়তো প্রচুর ওই বসে বসে সারাদিন ব্যাংক ব্যালেন্স গুনছে না, বা তার কটা গাড়ি কটা এটা গুনছে না, সে সব দিকেই সমৃদ্ধ। তার মানে এই নয় যে
মানুষকে ওই জায়গায় ঠেলে ফেলে রাখা যে তার কাছে পয়সা নেই, ব্যাংক ব্যালেন্সে নেই, রোজ দিন এই গরিবিটা, আমাদের যে দারিদ্রতাটা, সেইটা কিন্তু ধর্ম নয়। তাহলে দারিদ্রতাটা অধর্ম, সমৃদ্ধি ধর্ম, লোভ অধর্ম, লোভ কাটিয়ে তার থেকে বেরিয়ে আসা উদারতা ধর্ম। এইসব তো রয়েছে। তাহলে ধর্ম অধর্ম বোঝার এত রকমারি খেলা রয়েছে। যেমন করে যখন ক্রিকেট খেলা দেখছেন, তখন তার মধ্যে বলগুলো যে করছে ইনসুইং, আউটসুইং, লেগ স্পিন, এই সেই, এইভাবে বল করছে, ওইভাবে বল করছে, যে ব্যাটিং করছে এরকম শট মারলো, আজকাল নতুন শট বেরোলো, ধোনি এসে হেলিকপ্টার শট করলো, এই তো যেরকম, সেমনি ধর্ম অধর্মের মধ্যেও নতুনভাবে খুঁজে পান কোথায় অধর্ম। যখন ভগবদ্গীতা লেখা হয়েছিল, কোরআন লেখা হয়েছিল, বাইবেল লেখা হয়েছিল, গুরু গ্রন্থ সাহিব লেখা হয়েছিল, তখন আমাদের ধরুন পথের রাস্তা, এরকম বড় বড় রাস্তা, তার মধ্যে এত গাড়ি চলছে, এই সব ব্যাপারটা তখন ছিল না। এরোপ্লেন যেভাবে এখন উঠছে সেটা ছিল না। তাহলে এই রাস্তা কিভাবে আমরা চলব? রাস্তায় চলার ধর্ম, সেটা গীতায় খুঁজে পাচ্ছি না হয়তো, কিন্তু ওখানে যে গীতা, কোরআন, বাইবেল, গুরু গ্রন্থ সাহিব বা এমনি যত যে সম্প্রদায়ের ধর্মপরায়ণ হবার জন্যে যে ব্যবস্থাই তারা ফলো করছেন, যে ব্যবস্থাটাকে ধরে নিয়েছেন, তার মধ্যে সেইগুলোকে আজকের মতন করে অন্যভাবে খুঁজে বার করতে হবে। তাহলে আমাদের এই দেশের রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে প্রত্যেক বছর 1.5 লক্ষ লোক মারা যান, এক নীতিন গাডকারি ছাড়া কেউ এই নিয়ে কথা বলেন না। আর আমাদের এই রাজ্যে 2018-19 দেখবেন সেফ ড্রাইভ সেভ লাইফ, এই তৃণমূলের সময় আমরা একসঙ্গে মিলে এই কর্মযোগ আশ্রম, আমরা কলকাতা পুলিশের সঙ্গে মিলে এই প্রোগ্রাম করেছিলাম। এক বছরে 36% কলকাতা শহরে ট্রাফিক অ্যাক্সিডেন্ট ফেটালিটিস, মানে যারা মারা যান, সেই রেটটা কমে গেছিল এক বছরে 36%। মানে 1% যদি সারা দেশে কমে, 1500টা লোক প্রাণে বাঁচে 1%-এ। তাহলে 36% যদি আমরা করে দেখিয়েছিলাম, আর আমরা মানে এটা কোনো নিজেদের উপর বিরাট গর্ব নিচ্ছি না, সৌভাগ্য যে সেই সময় কলকাতা পুলিশে সেই যে বিনীত গোয়েলকে আরজি কর কাণ্ডে এইরকম করে ভিলেন বানানো হলো, সেই বিনীত গোয়েল, তিনি আমরা একসঙ্গে পড়াশুনো করেছি, আমি জানি সেই মানুষটা আসলে কীরকম। সেই বিনীত গোয়েলের সঙ্গে মিলে, উনি তখন ট্রাফিকের চার্জে ছিলেন, ওনার সঙ্গে মিলে একসঙ্গে মিলে এই দারুণ কাজটা করেছিলাম। কিন্তু আজকে যখন তার বিপক্ষে কথা বলা হচ্ছে বা বলছে, তখন তারা কেউ কি খুঁজে পাচ্ছে না যে এই ভালো কাজটাও হয়েছিল? তাহলে আমাদেরকে ধর্ম অধর্ম যদি করি, হ্যাঁ, যদি কোনো সময় কোনো কাজে উনি, ধরে নেওয়া যাক, আমি সেই নিয়ে কোনো মন্তব্য করছি না, কারণ সেটা কোর্ট বিচার করবে, এখন নতুন কমিশন বসানো হচ্ছে, তারা বিচার করবে যে এই আরজি কর কাণ্ডে কার কি দোষ গুণ, এইসব কোথায় কি ছিল না ছিল, সেই দিকে আমি নিয়ে যাচ্ছি না কথাটা। কিন্তু সেই সময় তাকে যে ভিলেন বলে একদম স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছিল, আর আমি একদম দাপটের সঙ্গে বলছি যে এই তো নতুন সরকার চলে এলো, দেখা যাক নতুন সরকার এখনও তাকে ভিলেনই বলে কিনা। কারণ যে ধর্মপরায়ণ মানুষ, তাকে সহজে চট করে অধর্মী স্ট্যাম্প মেরে দেওয়া সম্ভব নয়। কারণ আমি চোখের সামনে দেখেছি, ওই সময় আমরা যখন এই কাজ করছিলাম, যে রাজীব কুমার তার আগে পুলিশ কমিশনার ছিলেন এইখানেই, সেই রাজীব কুমারকে নিয়ে কীরকম টানাটানি, একদল বলছে উনি অধর্মী, উনি সব রকমভাবে ভিলেন, আর আরেক দল বলছে না না উনি সব দিক দিয়ে ভালো। আমরা নিজেরা কাজ করে দেখেছি, এই পুলিশ তন্ত্রের মধ্যে আমি নিজে মিশে দেখেছি, একদম নিচের স্তরে যে পুলিশ কাজ করছেন, তাদের কত শ্রদ্ধা ভক্তি রাজীব কুমারের জন্যে আমি নিজে দেখেছি। তারা একদম বলছেন কেন, কারণ কিছু জিনিস তো তাদের জন্যও ভালো করেছেন, সমাজের জন্যও ভালো করেছেন। মানুষ মাত্রই কোনো জিনিসে ভালো, কোনো জিনিসে খারাপ, ভুল চুক এইসব হয়ে থাকে। আমরা যদি যে মানুষ যে কর্মটা করছে, সেই কর্মটা ধর্মপক্ষে হলো না অধর্মের পক্ষে হলো, এইটা যদি বিচার করি, তাহলে রাজদীপ সরদেশাইকে অপোজিশন মুক্ত ভারত নিয়ে ফেটে পড়তে হবে না, ধর্মযুদ্ধে এসে যান না। তাহলে আমরা দেখব, হোক না অপোজিশন মুক্ত ভারত, রাজদীপ কি যায় আসে। এবারে আমি ফিরে আসছি, হয়ে যাক এই দেশ অপোজিশন মুক্ত, ধরে নি 294টার মধ্যে 294টা সিটই যদি বিজেপি পেয়ে যেত, তাহলে কি হতো? 542 না 43 ডিলিমিটেশন হবার আগে 2029-এ ভোট হবে, তার জন্যই রাজদীপ এই আশঙ্কাটা করছিলেন
যে যদি 2029-এ অপোজিশন মুক্ত ভারত হয়ে দেখা গেল 542-43-এর মধ্যে, যদি ধরে নিচ্ছি তার আগে ডিলিমিটেশন হচ্ছে না, তার মধ্যে থেকে ধরে নেওয়া গেল 10টা সিট বিপক্ষে আর 540টা বা 530টা সিট বিজেপি জিতে গেল, ধরে নেওয়া যাক। 2024-এ বলছিল আপকি বার 400 পার, তো তখনও 400 পার, কিন্তু এখন রাজদীপের ভয়টা ছিল যে যেভাবে সারা সব রাজ্যে যেভাবে বিজেপি চলে এসছে, আর কটা মাত্র রাজ্য বাকি আছে, তাহলে সেন্টার স্টেট সব জায়গায় যখন সব রাজ্যে যদি বিজেপি, তাহলে সেই নিয়ে যদি লোকসভা ইলেকশন হয়, তাহলে যদি এমন হয় যে 530টা সিট বিজেপি পেয়ে গেল, তাহলে তো অপোজিশন মুক্ত ভারত হয়ে গেল। রাজদীপ, আমি আবার বলছি, ধরে নেওয়া যাক এটা হয়ে গেল, তাহলে কি আমরা বসে বসে কাঁদবো যে এটা কলিযুগ চলে এসছে? না, প্রতি পরিস্থিতির মধ্যে 4টে যুগই লুকিয়ে থাকে। সেই বিজেপির মধ্যেই দেখতে পাবেন ধর্ম অধর্মের মধ্যে সংঘাত থাকবেই, আর সেইখানেই দেখা যাবে যে সেই অবস্থার মধ্যে ধরে যাই ওই 10 জনের যে 10 জন বিপক্ষ, তারা আর কোনো তাদের ভয়েসই নেই, তাহলে তো আপনার আশঙ্কা পুরোপুরি হয়ে গেল। কিন্তু দায়িত্বশীল সাংবাদিক, সমাজের চতুর্থ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যদি আপনি, আমি আর আমরা সবাই মিলে ধর্ম স্থাপন করি, তাহলে সেই অবস্থাতেও যখন 530 জনের অবকিবার 500 পার হওয়া বিজেপির মধ্যে যখনই অধর্ম হবে, অধর্মের বিপক্ষে অপোজিশন মানে কি? ধর্মের বিরুদ্ধে আমরা কিসের হব? বিজেপির বিরুদ্ধে গিয়ে বা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে এটা আপনি সনাতনী হতে পারবেন না। যারা সনাতনটাকে একটা ব্র্যান্ড বানিয়ে নিয়ে সেই ব্র্যান্ডটাকে ধুয়ে জল খেয়ে নিজের পাঁপড় বেলতে চান, তারা আমার এই কথাটা শুনে একটু সজাগ হয়ে যান, কারণ আমি খুব বড় একটা ব্যাপার ছোট মুখে বলে ফেললাম। সেটা হচ্ছে যে কিভাবে সনাতনী হবেন। এই উপাসনা করে, সেই উপাসনা করে, এই মন্ত্র পড়ে, এই তাবিজ লাগিয়ে, এইভাবে বলে এর বিপক্ষে গিয়ে, তার বিপক্ষে গিয়ে, মুসলমান বিরোধ করে বা হিন্দু সপক্ষে এসে এই সব করে সনাতনী হওয়া যায় না। সনাতনী হতে গেলে আপনাকে অধর্মকে চিনতে হবে, আর এই অধর্মের প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে, অধর্মকে পরাস্ত করতে হবে, অধর্ম থেকে নিজেকে পলায়ন করতে হবে। যখন খুব ক্ষীণ, তখন অধর্ম থেকে দূরে থাকতে হবে, অধর্ম থেকে পরিত্রাণ করতে হবে। ত্রাণ মানে সেবা, মানে সেভিয়ার। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম। তো যেখানে দুষ্কৃত হচ্ছে মানে দুষ্কর্ম হচ্ছে, সেটাকে বিনাশ করতে হবে, আর যেখানে সাধু কর্ম হচ্ছে সেটাকে তার পরিত্রাণ করতে হবে। এই তো ধর্ম। তো এটা করার জন্য দুষ্কৃতিটাকে খুঁজে বার করতে হবে, দলের একটা ব্র্যান্ডকে খুঁজে বার করে সেটার বিরোধ করাটাই বিরোধী পার্টি বলা যেতে পারে না। তাহলে যখন 540 জনও যদি 543, 42 যাই নম্বর হোক, সবাই যদি বিজেপি হয়ে যায়, সবাই যদি কংগ্রেসের সিট পেয়ে যায়, তাহলেও ধর্ম অধর্মের লড়াইয়ের সুযোগ থাকবে রাজদীপ, আপনার জন্যও, আমার জন্যও, আর আমাদের প্রত্যেকের জন্য। তখন আমাদের সকলকে দেখতে হবে, আর ওই যে 540 জন লোকসভায় পৌঁছেছেন তারাও যদি দেখতে পান যে আমরা, তখন তারা কি করে আর কংগ্রেসের বিরোধ করবেন আর কোন অপোজিশনের বিরোধ করবেন? তখন তো তাদেরকে ওই লোকসভায় বসে যদি বিরোধ করতে হয়, লোকসভাটা তো এই জন্যেই বিরোধ, আর কোনো একটা মত উঠলো, সেই মতের পক্ষে বিপক্ষে কথাবার্তা হবে, তার মধ্যে দিয়ে সুন্দরভাবে বিচার করতে করতে আমরা একটা সৎমঙ্গলময় সুন্দর বিচারধারার মধ্যে দিয়ে নিজেদের নিয়ে যেতে পারবো। তো 540ও যদি বিজেপি হয়ে যায়, কি তৃণমূল হয়ে যায়, কি কংগ্রেস হয়ে যায়, আমাদের ভয় পাবো না আমরা কখনোই, যদি আমরা ধর্ম সংস্থাপন করে থাকি, যদি আমরা ধর্ম সংস্থাপন করার চেষ্টা করছি। কেন আমরা তৃণমূল সংস্থাপন, বিজেপি সংস্থাপন, কংগ্রেস সংস্থাপন, এগুলো তো নিমিত্ত মাত্র। আমি, আপনি, সবাই আমরা তো নিমিত্ত মাত্র। আমাদের কাজটা কি? যে কোনো পরিস্থিতিতে এইটা খোঁজা যে এখানে ধর্ম কোনটা, অধর্ম কোনটা, কিন্তু আপনাদের ন্যারেটিভের মধ্যে থেকে, আমি আপনাদের ভাষায় বলছি এবার, আপনাদের ন্যারেটিভের মধ্যে থেকে এই শব্দ দুটোকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। জানি না কিসের দায়, সেকুলারিজমের দায় না কিসের দায়, না সেন্ট্রিস্ট হবার দায়,
সেন্ট্রিস্ট যদি হতে হয়, সেন্ট্রিস্ট হবার দরকার নেই, আপনি এক পক্ষে থাকলেই হবে। কোন পক্ষে? আপনি রাইট উইং হোন, লেফট উইং হোন, তার সেন্টারে থাকাটা ধর্ম নয়। আবার বলছি, রাইট উইং না লেফট উইং, আর যারা মাঝখানে রয়েছেন তারা ওই মাঝখানে টানা হেঁচড়া, তাদের এদিক থেকে এটা টানছে, ওদিক থেকে ওইটা টানছে, এই টেনশনের মধ্যে তারা একটা খোঁজার চেষ্টা করছেন ধর্মকে, পাবেন না খুঁজে। এই টানা হ্যাঁচড়ার মধ্যে নেই। টানা হ্যাঁচড়া দুটোর, তিনটের নয়, দুদিক থেকে টানা হচ্ছে, আমি মাঝখানে ব্যালেন্স করে রয়েছি। এটা প্রাথমিক পদক্ষেপ হতে পারে। আপনি যখন সাইকেল চালানো শিখছিলেন, প্রথমে ব্যালেন্সই রাখতে পারতেন না, তারপরে একটু একটু ব্যালেন্স হলো, তখন সারাক্ষণ ওই চিন্তা, ওরে বাবা পড়ে যাচ্ছি না তো, এদিকে পড়েছি, ওরে ওদিকে পড়েছি না, আমাকে ঠিক ব্যালেন্স করে রাখতে হবে। এটাকে ব্যালেন্স রাখা বলে। এটা আপনি প্রাথমিক অবস্থা। তারপরে যখন সাইকেল চালানো শিখে গেলেন, তখন কীরকমভাবে কত লোক, আমি মনে আছে আমি নিজেও যখন শিখেছিলাম তখন এরকম হচ্ছিল। তারপরে একটা সময় এলো যখন অবলীলাক্রমে হাত ছেড়ে সাইকেল চালাতাম, বাবা মা ভীষণ বলতেন, এই ওটা কী করছিস, এরকম করে করবি না কখনো, খুব তাদের চিন্তা হতো এই হাত ছেড়ে সাইকেল চালানো। কিন্তু হাত ছেড়ে সাইকেল চালাচ্ছি মানে ব্যালেন্স এসে গেছে, তখন মজ্জার মধ্যে ওই সাইকেলের ব্যালেন্স হয়ে গেছে, আর কোনো দিকেই পড়বো না। যখন ওই রকম হয়ে যাবে তখন আপনাকে শুধু পড়ছেন কি পড়ছেন না, এই দুটোর মধ্যে লড়াই, অধর্ম না ধর্ম। ইউ ডোন্ট হ্যাভ টু বি আ সেন্ট্রিস্ট টু বি ধার্মিক। ইংরেজিতে বলে ফেললাম, মানে আপনাকে বামপন্থী বা ডানপন্থী এইসব নিয়ে ভাবতে হবে না। আপনি ধর্মপন্থী, ধর্মপরায়ণ কিনা। আপনি তো অনেকটাই ধর্মপরায়ণ। রাজদীপকে বিশেষ করে বলছি, এটা কোনো আপনার বিপক্ষে কথা হচ্ছে না, আমি রিয়েলি একসঙ্গে মিলে অ্যাজ এ টিম যাতে কাজ করতে পারি সেই জন্য এই ভিডিওটা করছি। যে এত দিক দিয়ে তো আপনি ধর্ম চিনে নিয়েছেন আর সেই ধর্মপরায়ণ হয়ে কাজ করছেন, কিন্তু সেই সব করতে গিয়ে আপনি কেন ধর্ম আর অধর্ম এই শব্দ দুটোকে একদম ইন বোল্ড লেটার্স একদম আপফ্রন্ট ন্যারেটিভের মধ্যে নিয়ে আসুন। চলুন আমরা সকলে মিলে এই ন্যারেটিভটা তৈরি করি, ধর্ম অধর্মের ন্যারেটিভ, হিন্দু মুসলমানের ন্যারেটিভ নয়। হিন্দু মুসলমানের ন্যারেটিভ করতে গিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, হিন্দু মুসলমান করতে হয়নি। আমরা এখানে না হয়ে বেশ শান্তিতে বসেও রয়েছি, এখানে এখনও অতটা আঁচ পাচ্ছি না। একটু কিছুদিন আগে ওই অপারেশন সিন্দুর টিন্দুর এই সব হলো, তখন একটু আঁচ পেয়েছিলাম মাত্র, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। গতকাল সন্ধেবেলায় আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আবার মনে পাড়িয়ে দিয়েছেন, সোনা কিনবেন না, পেট্রোল ডিজেল দেখে শেখে খরচা করুন, সব কিছু সাবধান হয়ে যান, ওয়ার্ক ফ্রম হোম করার ব্যবস্থা করুন। তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে লেগেছে তার মূল একটা জায়গায় রয়েছে কিন্তু ধর্ম অধর্ম। ধর্ম কি আর অধর্ম কি না বোঝা, লোভ, কিসে সমৃদ্ধি, কিসে সকলের মঙ্গল সেই সব না ভেবে অহংকার, লোভ, সেলফিশনেস মানে সংকীর্ণতা, এই সবের অধর্ম নিয়ে শুরু। আর সেইটা গিয়ে যেখানে যে ধর্মপরায়ণ হবার যে ব্যবস্থাগুলো শেষ পর্যন্ত সেইগুলো তাসের গুটির মতন, তাসের ইয়ের মতন সেইগুলোকে ব্যবহার করা হচ্ছে, যে এই মুসলমান না খ্রিস্টান না এই দেশ। দেখা তো যাচ্ছে যখন ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ইরান গিয়ে বোম মারছে, যেখানে বোম মারছে, যে দেশের মধ্যে বোম মারছে সেটা তো আমেরিকায় বোম মেরে উঠতে পারছে না, তার নিজের আশেপাশে যে দেশ যেগুলোকে মুসলিম দেশ বলা হয়, ইসলামিক কান্ট্রি বলা হয়, তাতেই বোম মারতে বাধ্য হচ্ছে। কারণ তার মধ্যে এসে বসে রয়েছে আমেরিকা, ঘাঁটি বেঁধেছে, আমেরিকাকে বোম মারতে হবে, ভাই এখানেই মারো। মারতে গিয়ে কজন যারা ইসলাম ধর্ম নিজেদেরকে মুসলমান মনে করেন তারা বেচারা মরেও গেল। এই তো হচ্ছে, তার মধ্যেও আমরা এই নিয়ে লড়ব। আর রাইট উইং লেফট উইং, হিন্দু মুসলমান, গরিব বড়লোক, এইসবের বিচার করব, শিক্ষিত অশিক্ষিত এই সব রয়েছে, কিন্তু সেসবের বাইরে চলে গিয়ে এইটা কেন আনছি না ন্যারেটিভের মধ্যে, ধর্ম অধর্ম এই নিয়ে। এটা এমন একটা দেশ, আর এই দেশ শুধু না, এমন একটা জগৎ যেখানে সারা বিশ্বে মানুষ এই ধর্ম অধর্মটা বোঝে, এটা নিয়ে তারা জীবনযাপন করে, প্রত্যেকের জীবনের মধ্যে এই ব্যাপারটা আছে, এখনও অবধি আছে। শুধু মিডিয়া আর এখনকার যে শিক্ষা ব্যবস্থা আর এখনকার রাজনৈতিক ব্যবস্থা, তার মধ্যে থেকে এই শব্দটাকে তুলে ফেলার জন্যে যে প্রবলেমটা তৈরি হয়েছে, যে সমস্যা হয়েছে, তার জন্যেই আপনারা এই
টানা হ্যাঁচড়াটার মধ্যে দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক যে ব্যবস্থা পশ্চিমবাংলায় আমরা দেখছি, তার যে লীলাটা হচ্ছে, সেই লীলার মধ্যেই মজাটা আমরা নিতে পারছি। দেখছি যে পক্ষে বিপক্ষে থাকার জন্য যারা বিপক্ষে তৃণমূল থেকে এসে বলছেন আজকে মাইক নিয়ে যে না ওখানে এইসব হচ্ছিল, আপনারা বলা ছেড়ে দিন, ওখানে অভিষেক কি করেছিল, না দিদি কি করেছিল, না এর দোষ না তার দোষ না আইপ্যাকের দোষ। একটা পার্টি, একটা কোথা থেকে একটা কোম্পানি এলো, কটা ছেলে বলছেন তারা কেউ, তাহলে তাদেরকে করতে দিলেন কেন? আজকে তাদের দোষ দিচ্ছেন কেন? অধর্মে খুঁজে বার করুন। আইপ্যাক কি ধর্ম করছিল আর কি অধর্ম করছিল সেটা বিশ্লেষণ করুন। যখন আইপ্যাককে দেখছেন, আইপ্যাক ইজ নট ইকুয়াল টু অধর্ম, অধর্ম ইজ ইকুয়াল টু অধর্ম। এবার আইপ্যাকের বিশ্লেষণ করুন, আইপ্যাকের এই কাজটা করেছিল এটা অধর্ম, এই কাজটা করেছিল এটা ধর্ম। যখন কোনো কারুর মধ্যে আপনি ভিলেনকে খুঁজে পাচ্ছেন, অসুরকে খুঁজে পাচ্ছেন, তখন তার মধ্যেই দেবতাকেও খুঁজে বার করুন। হয়তো দেবতাকে খুঁজে পেতে অসুবিধা হবে, এমনিতেই অসুবিধাই হয়, কারণ অসুরের সংখ্যা অনেক। দেবতা কৌরব 100 জন, পাণ্ডব 5 জন, এই তো ব্যবস্থা। এইরকমই গল্প। বানর সেনা নিয়ে শ্রীরাম যুদ্ধ করে তবে হারাতে হয়েছিল, মানে একা 2 জন 4 জন, বাকি বানর সেনা নিয়ে জোগাড় করে গিয়ে ধর্মযুদ্ধ লড়লেন। তাহলে সংখ্যা দিয়েই হয়ে যাবে তা নয়। ধর্ম মানেই অধর্ম মানেই, আর ধর্ম মানে যেদিকে বেশি সংখ্যা আছে সেটাই যে ধর্ম সেটা নয়। এটাই আমাদের সব গল্পের মধ্যে দিয়ে, সব আমাদের যেটা আপনারা সনাতনী বলে নিজেদের পরিচয় দিয়ে যে গল্পগুলো বা গল্পের মধ্যে যেটাকে শাস্ত্র মনে করছি, যেটাকে আমরা যে রামায়ণ মহাভারত বলছি, সেখানেই দেখুন না, এটা একবারও বলা হয়নি যে যেটাতে বেশি সংখ্যা সেটাই ধর্ম। তাহলে কৌরবরা 100 জন ছিলেন আর পাণ্ডবরা 5 জন ছিলেন। গল্পটা ওইভাবেই রচনা করা হতো প্রথম থেকে, যে ধর্মের দিকটা যারা জিতবে তারাই 100 ছিল, তাদের 5 জনকে নিয়ে সংগ্রাম করতে হলো। ধর্ম মানে আপনি আন্ডারডগই থাকবেন। আন্ডারডগ ইংলিশে বলা হয়, তার মানে হচ্ছে কম শক্তি নিয়েই শুরু করতে হবে ধর্মের লড়াইটা। তো আরেকবার সকলের কাছে এই বিনীত অনুরোধ, রাজদীপ ভাই কিছু মনে করবেন না, যে তৃণমূলের প্রবক্তারা বা যারা এখন রাজনীতির মধ্যে রয়েছেন ওইদিকে, তাদের উদাহরণ নিয়ে আমি এই ধর্ম সংস্থাপনের কথাগুলো বলছি, কারণ এই সময় প্রাসঙ্গিক। তাদের সকলকে বিনীতভাবে নমস্কার করছি, বিশেষ করে যে আপনারা ভুল বুঝবেন না, আপনাদের উদাহরণ নিয়ে কথাটা বলেছি। আপনারা প্রত্যেকে দারুণ ভালোভাবে এই যে দৈবিক লীলা, সেই লীলার মধ্যে আজকে আপনাদের উপর স্পটলাইট পড়েছে, আপনারা অ্যাক্টিংটা করছেন, সেই জন্য আপনাদের উপর আমিও স্পটলাইটটা ফেলে কথাগুলো বললাম, এছাড়া আর কিছু নয়। কাইন্ডলি দয়া করে আপনারা কেউ ভুল বুঝবেন না। আপনাদের কারোর উপর কোনো রকম দোষারোপ করা, ছোট করা, আপনাদেরকে ইনসাল্ট করা, এরকম কোনো মানসিকতা নিয়ে এই কথাগুলো বলিনি। শুধুমাত্র যে মায়া লীলা চলছে যতটা, সেটার মধ্যে এই তো বলছি, যখন পুরো স্পটলাইটটাই তো এইটার উপর পড়ে রয়েছে, কত কি ভুল গণ্ডগোল হয়ে যাচ্ছে, হয়তো সেগুলোকে ক্ষমা করে দেবেন, মার্জনা করবেন, আর অপেক্ষা করবেন পরের এপিসোডটার জন্যে। সেখানেও এরকম খুব ইন্টারেস্টিং প্রাসঙ্গিক ব্যাপার নিয়ে আসে, আমরা ধর্ম সংস্থাপনের কথা বলবো। এক নতুন চ্যানেল, বেশি দিন নতুন থাকবে না, কারণ সনাতন নিয়ে কথা হচ্ছে এখানে, ধর্ম অধর্ম, ধর্ম সংস্থাপন। নমস্কার, আজকের মতন এতটাই।